আমি ভালো আছি। আজকে আমরা একাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞানের প্রথম পাঠের আমরা কতগুলা অঙ্গাণু অর্থাৎ প্রোটোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। প্রোটোপ্লাস্ট, প্রথমে আমরা টপিকটা লিখে নিই। প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট কি? আমরা যখন উদ্ভিদ কোষের একটা চার্ট পড়িয়েছিলাম, তোমাদের বিভিন্ন অঙ্গাণু উপাদান পড়িয়েছিলাম, তখন এই চার্টের মধ্যে প্রোটোপ্লাস্ট ছিল। প্রোটোপ্লাস্ট আসলে কি? প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষ প্রাচীর দ্বারা আবৃত কোষের মধ্যে অর্থাৎ কোষ প্রাচীর দ্বারা আবৃত অন্তঃস্থ সকল সজীব এবং নির্জীব বস্তু সমূহকে একত্রে বলা হয়ে থাকে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টকে কি বলা হয়ে থাকে? কোষ প্রাচীর দ্বারা আবৃত অন্তঃস্থ সকল সজীব এবং নির্জীব বস্তু সমূহকে একত্রে বলা হয়ে থাকে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের আবার দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর হচ্ছে নির্জীব বস্তু। নির্জীব বস্তু, এই প্রোটোপ্লাজম আবার সজীব। তাইলে আমরা জানবো এবার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে, দেখো, কোষের ভেতরে সাধারণত স্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধতরল যে পদার্থটা থাকে, সজীব পদার্থটা, তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমটা কি? কোষের ভেতরে স্বচ্ছ অর্ধতরল জেলির মতো অর্ধতরল যে কলয়েডধর্মী সজীব পদার্থ থাকে, তার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে বিজ্ঞানী হ্যাক্সলে জীবনের ভৌত ভিত্তি বলছে। কেন বলছে? কে বলছে? বিজ্ঞানী হ্যাক্সলে। বিজ্ঞানী হ্যাক্সলি কি বলছেন? হ্যাক্সলি বলছেন যে প্রোটোপ্লাজমটাকে জীবনের ভৌত ভিত্তি। কিভাবে ভৌত ভিত্তি? কারণ হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে কোষের যত যাবতীয় মৌলিক কার্যাদি আছে সব কিছু সম্পন্ন হয় প্রোটোপ্লাজমের মধ্যে। এই জন্য প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তোমাদের 2 নম্বরের এই কোয়েশ্চন অর্থাৎ থর কোয়েশ্চনটা এরকম থাকে যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তাহলে আমরা অ্যানসারটা কি লিখবো? যে প্রোটোপ্লাজমের মধ্যে কোষের যাবতীয় মৌলিক কার্যাদি সম্পন্ন হয় বলে প্রোটোপ্লাজমকে কি বলা হয়ে থাকে? জীবনের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। এটা কোন বিজ্ঞানী বলছে? বিজ্ঞানী হ্যাক্সলি। এবার আসো, প্রোটোপ্লাজমে 70 থেকে 90% অর্থাৎ শতকরা 70 থেকে 90 ভাগ কি থাকে? শতকরা 70 থেকে 90 ভাগ পানি থাকে। প্রোটোপ্লাজমে কত পানি থাকে? 70 থেকে 90 ভাগ। এই পানি প্রোটোপ্লাজমে 70 থেকে 90 ভাগ পানি থাকে বলে পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? জীবন। এবার আসো আমরা কোষ ঝিল্লি পড়ব। প্রোটোপ্লাজমের আরেকটা ভাগ ছিল কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা কি? কোষ ঝিল্লি হচ্ছে, দেখো, সকল প্রকার প্রোটোপ্লাস্টের চারদিকে সীমানা আবরণী, যা স্থিতিস্থাপক সজীব এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন দ্বারা গঠিত ঝিল্লিকে বলা হয়ে থাকে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল প্রস্তাব করেছেন। কোন কোন বিজ্ঞানী মডেলগুলি দিচ্ছেন? বিজ্ঞানী ডানিয়েলি এবং ডেভসন কত সালে দিচ্ছে? 1935 সালে একটা মডেল দিচ্ছে। এই মডেলটির নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল।
রবার্টসন 1959 সালে একটি মডেল দিয়েছেন। এই মডেলটি হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। এরপর বিজ্ঞানী ভ্যান্ডারকক ও গ্রিন 1970 সালে একটি মডেল দিচ্ছে। এই মডেলটি হচ্ছে প্রোটিন ক্রিস্টাল মডেল। সর্বশেষ সিঙ্গার ও নিকলসন 1972 সালে একটি প্রস্তাব দেন। এটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দেখো আমি 4টা মডেলের নাম দিচ্ছি। ড্যানিয়েল এন্ড জ্যাকসন একটা মডেল দিয়েছে কত সালে? 1935 সালে প্রথম। এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। রবার্টসন 1959 সালে ইউনিট মেমব্রেন মডেল প্রস্তাব করেন। ভ্যান্ডারকক ও গ্রিন 1970 সালে প্রোটিন ক্রিস্টাল মডেলটি প্রস্তাব করেন। তারপর 1972 সালে সিঙ্গার ও নিকলসন ফ্লুইড মোজাইক মডেলটি প্রস্তাব করেন। এই মডেলটি অর্থাৎ সিঙ্গার এবং নিকলসনের মডেলটি সর্বজন স্বীকৃত, অর্থাৎ অধিকতর গ্রহণযোগ্য এবং অন্যতম একটি মডেল। আমরা আজকে সিঙ্গার এবং নিকলসনের মডেলটি আলোচনা করব। কোষঝিল্লির কিন্তু অনেকগুলি নাম। কোষঝিল্লিকে কি বলা হয়ে থাকে? প্লাজমা মেমব্রেন। আরো কি বলে? বায়ু মেমব্রেন। কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এটার আরেকটি নাম আছে বায়ু মেমব্রেন। কার মডেল করব? সিঙ্গার এবং নিকলসনের মডেল। সিঙ্গার ও নিকলসন কত সালে দিছে? 1972 সালে। মডেলটির নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল করতে হলে আমাদের একটা ড্রয়িং করতে হবে। প্রত্যেকে খাতা কলম নিয়ে ড্রয়িংটা আমার সাথে সাথে অঙ্কন করো। সিঙ্গার এবং নিকলসনের মতে কোষঝিল্লি 2 স্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত। কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। দেখো আমি এইভাবে এঁকে নিচ্ছি। তাহলে আমি এক স্তর রাখলাম। দেখো আমি কতগুলি লেজ দিচ্ছি। গুলগুলা ছিল মাথা, এ হচ্ছে লেজ। এটা হলো আমার এক সারি। আমি আরেকটা সারি অঙ্কন করে নিই। অঙ্কন করে নাও। আমি গুলগুলি কি আঁকছি? মস্তক, আর এদিকে হচ্ছে লেজ। দেখো লেজগুলি আমি মুখোমুখি করে আঁকতেছি। লেজগুলি কিসের তৈরি? ফ্যাটি অ্যাসিডের তৈরি। মস্তক কিসের তৈরি? ফসফেটের তৈরি। এই হচ্ছে আমার দ্বিস্তরী আমি একটা ফসফোলিপিড অঙ্কন করলাম। এরপরে দেখো
বন্ধনী আঁকলাম, তাইলে কার্বোহাইড্রেট চেইন আঁকছি। এটা হচ্ছে আবার লিপিডের উপরে কার্বোহাইড্রেট চেইন অঙ্কন করলাম। এদিকে আমি লিপিড সম্পৃক্ত প্রোটিন আঁকলাম। আমি আঁকলাম হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলগুলি চেনার জন্য আমি একটু কালো করে দিলাম যাতে সহজে আইডেন্টিফাই করা যায়। এ হচ্ছে প্রোটিন। এবার আমরা একটু চিহ্নিতকরণ করব। এই আমাদের ড্রয়িংটা। চিহ্নিতকরণের মধ্যে দেখো, এ হচ্ছে মস্তক বা মাথা, এ হচ্ছে লেজ। এটি হচ্ছে মস্তক হচ্ছে পানি গ্রাহী, লেজ হচ্ছে পানি বিদেশী। এবার দেখো আমি কালো করে কি অঙ্কন করলাম, কোলেস্টেরল। এটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল দেখো আমি এমন একটা প্রোটিন অঙ্কন করছি যেটা ফসফোলিপিডের দুই স্তর, একটা স্তর একটা স্তর। এগুলি কিসের স্তর? ফসফোলিপিডের স্তর। ফসফোলিপিড স্তর, ফসফোলিপিড স্তর। এমন একটা প্রোটিন অঙ্কন করছি যে প্রোটিনটা ফসফোলিপিডের দুই স্তরে বিদ্যমান। তাহলে এটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। অন্তর্নিহিত প্রোটিন। এরপরে দেখো আমি বাহ্যিক থলের উপর একটা প্রোটিন আঁকছি। এটা হচ্ছে বাহ্যিক প্রোটিন। বাহ্যিক প্রোটিন। এবার আসো আমি লিপিডের উপর একটা প্রোটিন অঙ্কন করছি। একে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখানে দেখো আমি প্রোটিনের গায়ে, এই প্রোটিনের গায়ে কি অঙ্কন করছি? কার্বোহাইড্রেট চেইন। তাহলে এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। আর আমি লিপিডের গায়ে কার্বোহাইড্রেট চেইন অঙ্কন করছি, এ হচ্ছে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দুইটাকে একত্রে বলা হয় গ্লাইকোকেলিক্স। 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 তাহলে আমি কিসের চিত্র অঙ্কন করলাম? এটা ফ্লুইড মোজাইক মডেল। কিসের? কোষঝিল্লি। কোষঝিল্লি ফ্লুইড মোজাইক, ফ্লুইড মোজাইক মডেল। এই ছিল আমার কোষঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল। এখন আমরা বর্ণনা করব। চিত্রটা কার কোনো সমস্যা হয় না নিশ্চয়? আমরা এবার বর্ণনা করব। দেখো সিঙ্গার ও নিকলসনের মধ্যে কোষঝিল্লি দ্বি-স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। প্রতিটি স্তর ফসফোলিপিড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ফসফোলিপিড দ্বারা গঠিত। এই ফসফোলিপিড আবার দুই প্রান্ত বিশিষ্ট। কয়টা প্রান্ত? দুই প্রান্ত। একটি প্রান্ত পানিগ্রাহী মস্তক, অপর প্রান্ত পানি বিদেশী লেজ। মস্তকগুলি দেখো বিপরীত দিকে অবস্থান করে, লেজগুলি মুখোমুখি অবস্থান করে। দেখো লেজগুলি আমি মুখোমুখি করে অঙ্কন করছি, ঠিক আছে? এবার এই ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। দেখো কোলেস্টেরল অঙ্কন করছি। ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে কি আছে? কোলেস্টেরল আছে। ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো, এই যে প্রোটিন অণুগুলো বিক্ষিপ্তভাবে সাজানো থাকে, বিক্ষিপ্তভাবে বিন্যস্ত থাকে। সিঙ্গার ও নিকলসন লিপিডের মধ্যে প্রোটিন অণুর এ ধরনের বিন্যাসকে হিমশৈলীর সাথে তুলনা করেন। কিসের সাথে? হিমশৈলী বা আইসবার্গ। আইসবার্গের সাথে তুলনা করেন। এই আইসবার্গের সাথে তুলনা করেন বলে তারা সিঙ্গার ও নিকলসন এই মডেলটাকে আরো একটি নাম দেন, আইসবার্গ মডেল। এই মডেলটার আরেকটা নাম কি? আইসবার্গ মডেল। তারপরে দেখো
ফসফোলিপিড ও প্রোটিনের মধ্যে, ফসফোলিপিড অণু এবং প্রোটিন অণুর মধ্যে কার্বোহাইড্রেটের চেইনগুলি সংযুক্ত থাকে। এই চেইনগুলিকে যথাক্রমে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড বলা হয়। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের প্রোটিন? 3 ধরনের। প্রোটিনগুলি কি কি দেখো? বাহ্যিক প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন থাকে। বাহ্যিক প্রোটিনগুলি বাহিরে অবস্থান করে, পৃষ্ঠতলে, কোষঝিল্লির পৃষ্ঠতলে অবস্থান করে থাকে। অন্তর্নিহিত লিপিড ফসফোলিপিডের 2 স্তর জুড়েই আংশিক বা সম্পূর্ণভাবে পতিত থাকে। লিপিড সম্পৃক্ত প্রোটিনগুলি লিপিডের সাথে সম্পৃক্ত থাকে। এই 3 ধরনের কি ছিল? প্রোটিন ছিল। প্রোটিনগুলি দেখো 1, 2, 3 ধরনের প্রোটিন। বাহ্যিক প্রোটিনগুলি অর্ধতরল ফসফোলিপিডের মধ্যে স্থির না থেকে কি করে? এরা পার্শ্বীয়ভাবে নড়াচড়া করতে থাকে। ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণুগুলি দেখতে মোজাইকের মতো মনে হয়। এই অর্ধতরল থাকা কোষঝিল্লির অর্ধতরলের কারণে লিপিডের মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের মতো মনে হয়। এর জন্য এই মডেলটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। আশা করি তোমাদের এটাতে কোনো সমস্যা নেই। আমরা এই পর্যন্ত বর্ণনা লিখব, অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেলটা ড্রয়িং এ যা আছে শুধু তোমরা তাই লিখবে। এবার আসো এটা কি কাজ করে, অর্থাৎ কোষঝিল্লির কাজ কি। কাজ করে কোষঝিল্লির কি কি ধরনের কাজ করে আমরা জানবো যে একটা কোষঝিল্লি কি কি ধরনের কাজ করে থাকে। প্রথমত হচ্ছে কোষঝিল্লি কি করে? দেখো, কোষঝিল্লি রক্ষণশীল ঝিল্লি হিসাবে, অর্থাৎ কোষঝিল্লিটা কি করে? কোষের রক্ষণশীল ঝিল্লি হিসাবে কাজ করে। 1 নাম্বার। 2, কোষের আকৃতি নির্ধারণের কাজ করে থাকে। 3, এটি কি করে থাকে? সকল ধরনের, অর্থাৎ সকল প্রকার কোষের সকল প্রকার প্রেরণার উৎস, অনুপ্রেরণার অর্থাৎ অনুভূতির উৎস হিসাবে কাজ করে থাকে। এটি বস্তুর স্থানান্তর, ব্যাপন এবং অভিস্রবণের কাজও করে থাকে। এছাড়াও কোষঝিল্লি একটি বৈষম্যবৃদ্ধ ঝিল্লি হিসাবে কাজ করে। আর বৈষম্যবৃদ্ধি ঝিল্লির মধ্যে যেমন কোষের কি করে? বৈষম্যবৃদ্ধি ঝিল্লি হিসাবে কাজ করে, ফলে কোষের ভেতরের জিনিস বাহিরে এবং বাহির থেকে ভেতরে বস্তু অণুগুলির যাতায়াত নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা প্রথমে কি বলছিলাম? যে কোষঝিল্লি রক্ষণশীল আবরণী হিসাবে কাজ করে। 2 বলছে এটা কি? আকৃতি নির্ধারণ করে, সকল ধরনের অনুভূতি উৎস হিসাবে কাজ করে, অভিস্রবণ ব্যাপনের কাজ করে থাকে, বৈষম্যবৃদ্ধি ঝিল্লি হিসাবে কাজ করে। কোষঝিল্লি স্বয়ংক্রিয়ভাবে ক্ষত নিরাময় করে, উদ্ভিদের আয়ন পরিশোষণে সহায়তা করে থাকে। এটি আরও কাজ করে, যেমন ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ এবং ফিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে থাকে। এটি কি করে? বিভিন্ন ধরনের উৎসেচক ধারণ করে এবং বিভিন্ন ধরনের হরমোনেরও গৃহীত হয় এর মধ্যে। এরপরে আছে দেখো এই কোষঝিল্লি, এগুলি ছিল তার ইম্পর্টেন্ট কাজ। আশা করি তোমাদের কাজের মধ্যেও কোনো সমস্যা নেই। আমরা আজকে কোষঝিল্লি কি জানলাম, কোষঝিল্লির গঠন এবং কোষঝিল্লির কাজ। গঠনের মধ্যে আমরা কোনগুলি মডেলটি করছি? সিঙ্গার এবং নিকলসনের মডেল। এটি অন্যতম একটা মডেল এবং সবচেয়ে গ্রহণীয় একটি মডেল। এই মডেলটি আমরা বর্ণনা করলাম, কাজও করলাম। ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্তই। সামনের ক্লাসে আবার দেখা হবে। বাসায় থেকো, ভালো থেকো।